ওয়েলকাম টু অনলাইন প্ল্যাটফর্ম অফ আইলিভ। আমি লাস্ট আমাদের একটা ক্লাস নিয়েছিলাম যেটা বেসিক কিছু ইনফরমেশন দিয়েছিলাম ভারতীয় সংবিধানের, এবং আমাদের যে সংবিধানটা কিভাবে শুরু হয়েছে সেগুলো নিয়ে একটু শুরু করেছিলাম, সেটা আমাদের কমপ্লিট হয়নি। আমি বলেছিলাম পার্ট পার্ট করে এইভাবে টপিক ওয়াইজ করে ডিসকাস করব। যাই হোক, শুরু করছি ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়ে, যেটা লাস্ট ক্লাসে একটু বলেছিলাম আমি, সেটা নিয়ে বলবো। আজকের টপিকটা হচ্ছে মেম্বার্স অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে লেকচারটা আমি দিয়েছিলাম, সেটা আমি বলেছিলাম যে ভারতীয় সংবিধান যারা বানিয়েছিল, যে অ্যাসোসিয়েশন, তার নাম গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ইংলিশে, বাংলাতে বলা হয় গণপরিষদ। তো সেটা নিয়েই আজকে আমাদের ডিসকাশন, সেটা নিয়ে আমি শুরু করব। শুধু আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের যে মেম্বার্স গুলো কোথা থেকে এসেছিল, কতজন মেম্বার ছিল, কিভাবে এসেছিল, এইগুলো ডিটেলসে একটু আলোচনা করব, যেখান থেকে যে কোনো পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে। ওকে, তো এইভাবে নলেজকে গ্যাদার করার জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখতে হবে প্রত্যেকটা। স্কিপ করবে না, পুরোটা দেখবে। আশা করি প্রত্যেকটা পরীক্ষায়, মানে যে কোনো পরীক্ষার জন্য উপকৃত হবে। ওকে, তো শুরু করার আগে আরেকবার আমি একটু বলি, আমি শিবু সরকার, কনস্টিটিউশনের ফ্যাকাল্টি, আইলিপের। ওকে, তো শুরু করছি। টপিকটা হচ্ছে, যেটা আগের দিন বলেছিলাম, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা হচ্ছে ভারতীয় যে সংবিধান, আমাদের প্রেজেন্ট যে সংবিধান রয়েছে, সেই সংবিধানটা বানিয়েছিল কে? এই গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা নিয়ে অলরেডি আমাদের একটা ছোট্ট ক্লাস হয়ে গেছে। আজকের টপিক হচ্ছে মেম্বার্সটা কোথা থেকে এসেছিল, এখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার কতজন ছিল এবং তারা কোথা থেকে এসেছিল, কিভাবে তারা এসেছিল, সেটা নিয়ে আমাদের আলোচনা। কতজন মেম্বার ছিল, এগুলো আমরা ডিটেলসে পুরোটা আলোচনা করব। আচ্ছা, টপিকটা কি আবারও বলছি, আরেকবার রিপিট করছি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার কোথা থেকে এসেছিল সেটা নিয়ে ডিসকাশন। টোটাল গণপরিষদের আন্ডারে ভারতীয় যে সংবিধান বানানোর জন্য যে অ্যাসোসিয়েশন, সেটাতে টোটাল মেম্বার ছিল ইনিশিয়ালি 389। ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেয় যে ভারতীয় গণপরিষদের টোটাল কতজন মেম্বার ছিল যখন ওটা শুরু হয়েছিল। অ্যান্সার কি হবে? 389, 389। এটা একটু মনে রাখতে হবে, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন থাকে, দিয়ে দেয়। এবার এটা এই 389 মেম্বার কোথা থেকে কিভাবে এলো সেটা নিয়ে একবার একটু ডিসকাশন করে দিচ্ছি। শোনো, ভালো করে মন দিয়ে শুনবে। কোথাও বুঝতে না পারলে কমেন্টে বলবে, লিখে দেবে, আমি ঠিক টাইম পেলে রিপ্লাই দিয়ে দেবো। 389 টোটাল গণপরিষদের বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টোটাল মেম্বার ওই সময় ছিল 389। এখান থেকে 292 মেম্বার্স ছিল প্রভিন্স থেকে। কোথা থেকে? প্রভিন্স থেকে, প্রভিন্সেস থেকে। ঠিক আছে, ওই সময় নাম্বার অফ প্রভিন্স ছিল, ওই সময় নাম্বার অফ প্রভিন্স ছিল কত? এটাও মনে রাখবে, 11 প্রভিন্স ছিল। 11 টোটাল 11টা প্রভিন্স ছিল ওই সময় ভারতে। সেইখান থেকে টোটাল 292 মেম্বার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে গিয়েছিল। ওকে, কি জন্য? ভারতীয় সংবিধান বানানোর জন্য যে কার্যকলাপ অ্যাক্টিভিটি শুরু হয়েছিল, সেখানে পার্টিসিপেট করতে। আচ্ছা, এইবার তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে স্যার প্রভিন্সটা কি অ্যাকচুয়ালি। এটা নিয়ে ডিটেলসে বলছি, মন দিয়ে শুনলে বুঝতে পারবে। প্রভিন্সটা হচ্ছে এই মুহূর্তে আমাদের ইন্ডিয়াতে, আমাদের দেশে এই মুহূর্তে তোমরা জানো টোটাল নাম্বার অফ স্টেট আছে 28টা। ইউনিয়ন টেরিটরি আছে কতগুলো? ইউনিয়ন টেরিটরি আছে হচ্ছে এই মুহূর্তে 8 নাম্বার, 8টা। আর স্টেট কতগুলো বললাম? 28টা, তাই না? আচ্ছা, এই মুহূর্তে এটা একটু মনে রাখবে। তাহলে এখন যেমন পুরো দেশকে, ভারতকে 28টা রাজ্যে ভাগ করা হয়েছে, তখন ওই সময় ব্রিটিশরা যে জায়গাগুলোকে অকুপাইড করে রেখে দিয়েছিল আমাদের দেশে, সেগুলোকে প্রভিন্স ওয়াইজ ডিভাইড করা হয়েছিল। যার জন্য এখন আমি বলছি, তো আমি ক্লাসে অনেকবার বলেছি তোমাদের, এখন আবার রিপিট করছি অনলাইন ক্লাসে, যে এটা প্রভিন্স মানে যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আমরা বলি না, এই প্রদেশ মানে হচ্ছে বাংলাতে, ইংলিশে বলা হয় প্রভিন্স। তাহলে এখন যেমন ইন্ডিয়াকে স্টেট ওয়াইজ ডিভাইড করা হয়েছে, তখন প্রভিন্স ছিল যেগুলো ব্রিটিশ অকুপাইড এরিয়া ছিল। ঠিক আছে, এক্সাম্পল আমি দিচ্ছি, বেঙ্গল প্রভিন্স বলছি। বেঙ্গল প্রভিন্স একটা নাম আমি এখানে বলছি। বেঙ্গল প্রভিন্স ছিল ওই সময়
ওই সময় বোম্বে প্রভিন্স ছিল, তাই না? বোম্বে প্রভিন্স, যেটাকে ভেঙে পরবর্তীকালে মহারাষ্ট্র আর গুজরাট করা হয়েছিল। এরপরে আসছে পাঞ্জাব প্রভিন্স ছিল ওই সময়, তাই না? পাঞ্জাব, এরকম প্রভিন্স থেকে টোটাল ওই সময় 292 মেম্বার্স কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে গিয়েছিল। এটা মনে রাখবে, 292 মেম্বার্স। মানে এরা কিভাবে গেছিল এই 292 মেম্বার্স? এরা ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়েছিল। প্রসেসটা হচ্ছে ইনডাইরেক্টলি ইলেক্টেড, কারণ সাধারণ মানুষের দ্বারা ওরা কিন্তু ইলেক্টেড হয়নি ওই সময়। এই জন্য আমরা বলছি ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়েছে। সাধারণ মানুষ কিন্তু পার্টিসিপেট করেনি, যার জন্য এটাকে ইনডাইরেক্টলি ইলেক্টেড বলা হচ্ছে। তাহলে কারা পার্টিসিপেট করেছিল? এখন যেমন প্রত্যেকটা স্টেটে বিধানসভা আছে, কি আছে? প্রত্যেকটা স্টেটে এখন আছে বিধানসভা, শর্টে আমি ভিএস লিখছি, বিধানসভা বলছি। ইংলিশে বলা হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেখানে এমএলএরা মেম্বার্স। ঠিক তেমন তখন এই প্রত্যেকটা প্রভিন্সে ছিল প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বাংলায় বললে প্রাদেশিক আইনসভা। তো এই প্রাদেশিক আইনসভার যারা সদস্য, তারা এই 292 মেম্বার্সকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পাঠিয়েছিল প্রভিন্স থেকে। ভারতীয় যে গণপরিষদ বানানো হয়েছিল সংবিধান বানানোর জন্য, সেখানে তারা পার্টিসিপেট করেছিল। আশা করি ক্লিয়ার হলো তোমার তাহলে যে কোথা থেকে এসছে। যদি কখনো কোশ্চেন আসে যে প্রভিন্স থেকে যে মেম্বার গুলো এসেছিল তারা কোন প্রসেসে ইলেক্টেড হয়েছিল, অবশ্যই অ্যান্সার হবে ইনডাইরেক্টলি ইলেক্টেড। ক্লিয়ার? নেক্সট, এইখানে এই 389 থেকে আবার 93 মেম্বার্স এসেছিল কোথা থেকে? প্রিন্সলি স্টেট থেকে। প্রিন্সলি স্টেট থেকে এসেছিল। বাংলায় যদি আমি এগুলো বলি তাহলে হবে দেশীয় রাজ্য, তাই না? অনেক জায়গা ছিল যেখানে রুলাররা তখনও শাসন করতো, ওটাকে চালাতো, তাই না? সেই প্রিন্সলি স্টেট থেকে, মানে ব্রিটিশদের আমলে অনেক জায়গা ছিল যেখানে তখন কিং ছিল, রুলাররা ওটাকে চালাতো। ওখানকার যারা লোকাল যারা রুলার ছিল, শাসক থাকতো, তারাই কিন্তু ওই প্রিন্সলি স্টেট গুলো চালাতো, বাংলায় বললে দেশীয় রাজ্য। সেখান থেকে 93 মেম্বার্সকে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পাঠানো হয়েছিল। মনে রাখবে এটা, ভেরি ইজি। এবার এরা যদি কোশ্চেনে আসে যে এরা কিভাবে এসেছিল, এরা হবে নমিনেটেড বাই দ্য রুলার অফ দ্যাট পার্টিকুলার এরিয়া। ওই যে প্রিন্সলি স্টেট গুলো বলছি, ওখানে যারা কিং বা রুলার ছিল, তারা মেম্বারদেরকে নমিনেট করে টোটাল 93 মেম্বার্সকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পাঠিয়েছিল। ওকে, নিশ্চয় ক্লিয়ার হয়েছে। এবার আরো কিছু ছিল, আরো টোটাল দেখো, আরো 4 জন মেম্বার ছিল হচ্ছে কোথা থেকে? চিফ কমিশনার্স প্রভিন্স থেকে। এখন যেমন আমাদের এই মুহূর্তে ইন্ডিয়াতে 8 ইউনিয়ন টেরিটরি রয়েছে, আমি এখানে লিখে রেখেছি আমাদের ইন্ডিয়াতে, তখন ওই সময় না চিফ কমিশনার্স প্রভিন্সেস ছিল। মানে বাংলায় বললে মুখ্য কমিশনার দ্বারা শাসিত প্রদেশ। তো এইরকম টোটাল ওই সময় 4টে প্রভিন্স ছিল, চিফ কমিশনার্স প্রভিন্স ওই সময় 4টে ছিল। চিফ কমিশনার প্রভিন্সেস ছিল ওই সময়, চিফ কমিশনার্স প্রভিন্সেস। যেহেতু মুখ্য কমিশনার দ্বারা শাসিত প্রদেশ ছিল, তাই বলছি চিফ কমিশনার্স প্রভিন্স। তো এইরকম চিফ কমিশনার প্রভিন্স ছিল 4টে, 4 ইন নাম্বার ইন টোটাল। দেন ওই সময় প্রত্যেকটা থেকে একজন করে নিয়ে টোটাল 4 জনকে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পাঠানো হয়েছিল। ভেরি ইজি, মনে রাখতে হবে। এই 4টে যে চিফ কমিশনার্স প্রভিন্স ছিল, সেই 4টের নামও মনে রাখতে হবে এক্সামের জন্য, কারণ এখান থেকেও কোশ্চেন দেয়। একটা দিল্লি, আজমির, বেলুচিস্তান আছে, আবার ওদিকে রয়েছে কুর্গ, কুর্গ। এরকম 4টে টোটাল প্রভিন্সেস ছিল, চিফ কমিশনার্স প্রভিন্সেস। সেখান থেকে একজন করে নিয়ে টোটাল 4 জন মেম্বারকে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পাঠানো হয়েছিল। ক্লিয়ার হয়ে গেল তাহলে? এইবার আমরা নেক্সট যেটা যাবো, এইটা কিন্তু বিফোর পার্টিশন, দেশ ভাগের আগে টোটাল। তখন কিন্তু পাকিস্তান বাংলাদেশ কিন্তু আমাদের দেশের মধ্যেই রয়েছে, আলাদা হয়নি, কিন্তু সেপারেট হয়নি। কিন্তু তখন টোটাল মেম্বার ছিল 389, কিন্তু
পাকিস্তান যখন এই দেশ থেকে আলাদা হওয়ার ডিসিশন নিল, তখন ওদেরও কিন্তু আলাদা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করা হয়েছিল। তাহলে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি শর্টে আমি সি লিখছি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা ফর্ম হয়েছিল পাকিস্তানের জন্য, ফর পাকিস্তান। আমি শর্টে এখানে PA কে লিখলাম, পাকিস্তানের জন্য একটা আলাদা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করা হয়েছিল। ডেটটা মনে রাখতে হবে, এক্সামে দিতেই পারে, 16 জুলাই ডেট মনে রাখবে। আর ওটা 1947 হবে। 1947 সালে 16 জুলাইতে পাকিস্তানের জন্য সেপারেট একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করা হয়েছিল। তার ফলে কি হবে, তাহলে এখান থেকে প্রচুর মেম্বার, যখন দেশ ভাগ হয় পার্টিশনের সময়, তখন প্রচুর লোক এখান থেকে পাকিস্তানে চলে যায়। ফলে কি হয়, যারা এই মেম্বার্স ছিল, এই মেম্বার্স থেকেও কিন্তু তারা পাকিস্তানে চলে যায়। ফলে কি হয়, এটা কমে গিয়ে হয়ে যায় 299 জন। তাহলে বুঝতে পারছো 90 জন কমে গেল এখান থেকে। তাহলে সেই 90 জন কোথায় চলে গেল? ওরা চলে গেল এই পাকিস্তানের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আলাদা করে ফর্ম করা হয়েছে সেইখানে চলে গেল, এখানে চলে গেল। ফলে কি হয়, এটা কমে গিয়ে 299 হয়ে গেল। তাহলে পার্টিশনের আগে টোটাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মেম্বার ছিল 389, পার্টিশনের পর ওটা হয়ে গেল 299 জন। তাহলে বেসিক্যালি যদি এখানে কমে, তাহলে নিশ্চয়ই এখান থেকে কমবে। এটা কমে হয়েছিল 229 জন, মনে রাখবে। তাহলে এখানেও কমবে, তাহলে এটা কমে হয়েছিল 70। ফলে এবার এই 70 আর এই 229 অ্যাড করো, দেখো এই 299 হচ্ছে। আর এখানে যে 4 জন মেম্বার্স হয়েছিল, হ্যাঁ, চিফ কমিশনার প্রভিন্স থেকে, সেই 4 জনই কিন্তু এখান থেকে পাকিস্তানে চলে যায়। যার জন্যে আমাদের যে পার্টিশনের পর, দেশ ভাগের পর টোটাল যে নাম্বারটা হয়েছিল সেটা 299, 229 প্লাস 70 করো, দেখো 299 হচ্ছে। তাহলে দেশ ভাগের আগে ভারতীয় গণপরিষদের টোটাল মেম্বার ছিল 389, আর দেশ ভাগের পর 299, মনে রাখতে হবে। প্রভিন্স থেকে কতজন ছিল সেটাও মনে রাখতে হবে। দেশ ভাগের আগে 292, দেশ ভাগের পর 229। প্রিন্সলি স্টেট থেকে টোটাল 93 ছিল, দেশ ভাগের আগে, দেশ ভাগের পর সেটা 70, মানে পাকিস্তানের জন্য সেপারেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করার পর। ওকে, তাহলে এই যে মেম্বার গুলো কোথা থেকে কিভাবে এসছে আশা করি বুঝতে পারলাম। ঠিক আছে, এইভাবে ছোট্ট ছোট্ট টপিক দিয়ে প্রত্যেকটা টপিক আমি কভার করব। তার জন্য কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখতে হবে। যদি প্রত্যেকটা ভিডিও পরপর তোমরা ভালো করে ফলো করো, দেখো আমি গ্যারান্টি দিয়ে বলছি যে কোনো এক্সামের জন্য এনাফ। কেন, যথেষ্ট ডিটেলসে তোমাদের আমি বলছি। যে কোনো পরীক্ষার জন্য কিন্তু যদি একটু তোমরা মন দিয়ে, ধৈর্য দিয়ে ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের লাভ হবে, প্রফিট হবে তোমাদের। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে।